বিপরীতমুখী থেকে আগত বাইকের সংঘর্ষে পিচঢালা রাস্তার ওপর উল্টে গেল চলন্ত রিকশাটি। সঙ্গে সঙ্গে রিকশা থেকে ছিটকে পড়ল অনুভা। বাম হাতের কবজি ছিলে ফিনকি দিয়ে বের হতে লাগলো তরল তাজা রক্ত। মারাত্মক ব্যথায় অক্ষিযুগল থেকে বর্ষণের ন্যায় নিঃসৃত হচ্ছে অশ্রুজল। রিকশা চালকের অবস্থাও মর্মান্তিক। আশেপাশের পথচারীরা দৌড়ে এলো ঘটনাস্থলে। শুরু হলো শোরগোল। আধে বোঝা চোখে চাইল অনুভা। ঘাড় উঁচিয়ে আবছা দৃষ্টিতে চারিদিকে একবার পর্যবেক্ষণ করে পুরোপুরিভাবে বন্ধ করে নিল নিজ অক্ষিযুগল। হঠাৎ করেই শোনা গেল আকুতি ভরা এক পুরুষালী কণ্ঠস্বর। আপু, ওনাকে ধরে একটু সিএনজিতে উঠিয়ে দিন না, অনেক রক্তক্ষরণ হচ্ছে। বেশিক্ষণ এভাবে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। যেই মেয়েটিকে উদ্দেশ্য করে কথাটি বলা হলো সেই মেয়েটি এগোলো না সামনে। ভয়ে নিজ স্থানে ঠায় দাঁড়িয়ে রইল। তার নড়াচড়া না দেখে নিজ দায়িত্বে এগিয়ে আসলো দুজন পুরুষ লোক। তাদের মধ্যকার একজন লোক বলে উঠল, আমরা সাহায্য করছি, এই ধরুন তো ওনাকে। পুরুষটি বাদ সাধল। তীক্ষ্ণ কণ্ঠে লোক দুটোর উদ্দেশ্যে বলল, আপনারা পুরুষ মানুষ, পুরুষ হয়ে অপরিচিত এক নারীকে ধরা কি আদৌ উচিত হবে? যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। থেমে গেল লোক দুজন। পুরুষটির কথা শুনতেই ভিড় ঠেলে এগিয়ে এলেন একজন প্রাপ্তবয়স্ক নারী। হাঁটু গেড়ে বসলেন অনুভার সম্মুখে। বিচলিত কণ্ঠে বললেন, আহারে, কত কেটে গেছে, আমার হাত ধরে সাবধানে উঠুন দেখি। মহিলাটির সাহায্যে উঠে দাঁড়ালো অনুভা। ছিটকে পড়ায় হাঁটুতেও অনেকটা লেগেছে। হাঁটুর অংশের সালোয়ারটায় খানিকটা ছিঁড়ে গেছে। পরনের হলুদ জামা এবং হিজাবের সামনের অংশেও রক্তে মাখামাখি। তাকে নিয়ে মহিলাটি সিএনজির দিকে এগোতে নিলেই সেই পুরুষটি ওনার হাতে ধরিয়ে দিল একটি রুমাল। বলল, রুমালটা ওনার ক্ষতস্থানে চেপে ধরতে বলুন। কণ্ঠস্বরের মালিকের কথাটা এবারও শ্রবণালী পর্যন্ত পৌঁছালো অনুভার। মনে হলো কণ্ঠস্বরটির সঙ্গে সে পূর্ব পরিচিত, তবে মস্তিষ্ক শর্ট করে কণ্ঠস্বরের মালিককে হতে পারে তা ধরতে পারল না। ঘোলাটে দৃষ্টিতে পুরুষটিকে দেখতে চেয়েও দেখতে পারল না। ততক্ষণে তাকে উঠিয়ে দেওয়া হলো সিএনজিতে। মহিলাটিও কি মনে করে যেন তার সঙ্গেই উঠে পড়ল। নিজ দায়িত্বে ক্ষতস্থানে চেপে ধরল রুমালটি। শক্ত করে আরেক হাত দিয়ে চেপে ধরে রাখল বাহু। নিকটস্থ হাসপাতালে পৌঁছাতেই দুজন নার্স ধরাধরি করে একটি কেবিনে নিয়ে বসালো অনুভাকে। একজন ডাক্তার এসে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলেন। পূর্বের ব্যথাটা কিছুটা হলেও এবার যেন লাঘব হলো অনুভার। তাকে কিছুক্ষণ বিশ্রাম করতে বলে চলে গেলেন ডাক্তার। ততক্ষণে সেই অপরিচিত মহিলাটিও বিদায় নিয়েছে। কিছু সময় অতিবাহিত হলো। হুট করে কিছু একটা মনে পড়তেই মস্তিষ্ক সজাগ হয়ে উঠল অনুভার। অশান্ত দৃষ্টিতে আশপাশটা পর্যবেক্ষণ করতে লাগলো। তার এহেন ছটপটানি লক্ষ্য করে এগিয়ে এলেন একজন নার্স। প্রশ্ন করলেন, কি খুঁজছেন আপনি? আমার ভ্যানিটি ব্যাগ, সাথে দুটো ফাইলও ছিল। কেবিনের টেবিলের ওপর থেকে একটা ব্যাগ এবং দুটো ফাইল এনে অনুভার হাতে তুলে দিলেন নার্সটি। বললেন, এই নিন, ব্যাগের ভিতরে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিন। চট জলদি ব্যাগের ভেতরটা চেক করলো অনুভা। সঙ্গে সঙ্গে খুঁজে পেল মুঠোফোন। ফোনটা অন করতেই স্ক্রিনে জলজল করা ভাসমান নাম্বারগুলোতে দৃষ্টি আটকালো তার। মুহূর্তেই কেঁপে উঠল অন্তরাত্মা। অফিস থেকে প্রায় 11টা কল এসেছে, সাথে এসেছে বসের তিক্ত কিছু মেসেজ। ফাইলের পানে তাকাতেই অনুভা আটকে উঠল। ওপরের মোটা কাগজটার অবস্থা নাজেহাল। সাথে মনে পড়ল আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল অফিসে। ফরেনার এক ক্লায়েন্ট আসবে। এই ফাইল দুটোর মধ্যকার একটাতেই তো ছিল সেই মিটিংয়ের সকল বিষয়বস্তু। ললাট বেয়ে কপালে এসে পড়ল সরু ঘাম। চাকরি হারানোর চিন্তায় মাথা ব্যথা হওয়া উপক্রম। অশান্ত চোখজোড়া দিয়ে বেখেয়ালিভাবে আশেপাশে তাকাচ্ছে সে। তৎক্ষণাৎ কেউ একজন উপস্থিত হলো কেবিনে। তার সামনে একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, এই নিন আপু, আপনার ওষুধ। ধ্যানভগ্ন হলো অনুভার। মাথা তুলে তাকাতেই দেখতে পেল দাঁড়িয়ে থাকা সদ্য যৌবনে পা দেয়া একজন যুবককে। ভুরুদয় কুঞ্চিত করে শুধালো, আপনি কে? আপনি? ছেলেটি কাচুমাচু মুখ করে উত্তর দিল, যে বাইকের জন্য আপনার এই অবস্থা হলো সেই বাইকেরই চালক আমি। গতকাল বাবা নতুন বাইক কিনে দিয়েছে। অত শত চিন্তা না করে ফুল স্পিডে অন্য রাস্তা থেকে আরেক রাস্তায় টার্ন করতেই আপনাদের রিকশার সঙ্গে ধাক্কা লেগে গেল। সরি আপু, আমি বুঝতে পারিনি এত বড় এক দুর্ঘটনা যে ঘটে যাবে। অনুভা খেয়াল করলো
তার থেকেও ছেলেটার অবস্থা খারাপ। কপালে ব্যান্ডেজ, সাথে ডান হাতটাও গলায় ঝুলছে। অনুভা কিছুটা ইতস্তত করে বলল, সরি বলার দরকার নেই, কেউ তো আর ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায় না। আপনার অবস্থা তো আমার থেকেও করুন। তা এই ঔষধের আবার কি দরকার ছিল বলুন, আমি নিজেই তো কিনে নিতাম। আমি কিনিনি আপু, এটা ভাইয়া এসে প্যাকেটটা আমার হাতে দিয়ে বললেন আপনার হাত পর্যন্ত পৌঁছে দিতে। ভাইয়া? কোন ভাইয়া? নাম তো জানা হয়নি, তবে দুর্ঘটনাস্থলে উনি ছিলেন। আমাকে উনি হাসপাতাল পর্যন্ত নিয়ে এসেছেন। বিপরীতে আর কোনো প্রশ্ন করল না অনুভা, চুপচাপ প্যাকেটটা গ্রহণ করলো। ছেলেটি তার থেকে বিদায় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে স্থান ত্যাগ করলো। আর বিলম্ব না করে হাসপাতালের পাট চুকিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অনুভা। এখন অফিসে যাওয়ার মতো অবস্থায় সে নেই। কাল যা হবে তা না হয় কালই দেখা যাবে। চতুর্থ ফ্লোরের একটি ফ্ল্যাট থেকে ভেসে আছে বাচ্চার গগন বিধারক চিৎকার। একজন পৌর মহিলা দোলনার সম্মুখে বসে বাচ্চাটির কান্না থামাতে ব্যস্ত। ফিডারে করে দুধ এনে মুখের সামনে ধরার পরেও বাচ্চাটির কান্না যেন কিছুতেই থামছে না। মহিলার চোখে মুখে অসহায়ত্ব, কিভাবে একে থামাবে বুঝতে পারছেন না তা। ভেতর ঘর থেকে ভেসে আছে অধৈর্য বয়স্ক পুরুষ কণ্ঠ। কি হলো? নানা ভাই কাঁদছে কেন? ওকে এ করে নিয়ে এসো। মহিলা নিজ স্থান থেকে উত্তর দিলেন, ওর কান্না আমি থামাচ্ছি, তুমি ঘুমাও। এমনিতেও যে পাওয়ারের ওষুধ খেয়েছো। পূর্বের ন্যায় নীরবে বিছানায় শুয়ে রইলেন কামরুল হাসান। চোখে মুখে ওনার স্পষ্ট ফুটে উঠছে অক্ষমতা। তৎক্ষণাৎ বেজে উঠল কলিং বেল। কলিং বেলের শব্দে সুফিয়ার মনে দেখা দিল আশার আলো। ইচ্ছে করলো এক ছুটে গিয়ে দরজা খুলে দিতে, কিন্তু পায়ের ব্যথাটার কারণে পারলেন না ছুটে যেতে। বাচ্চাটিকে রেখেই ছোট ছোট কদমে কিছুটা সময় নিয়ে দরজা খুলে দিলেন। দরজার অপর পাশে ব্যক্তিটিকে দেখেই ওনার মুখের আদল বদলে গেল। কুঞ্চিত হলো ভুরুদয়। কালক্ষেপণ না করেই প্রশ্ন ছুড়লেন, এ কি, এ অসময়ে তুই? এত তাড়াতাড়ি অফিস ছুটি? ক্লান্ত এবং অসুস্থ দেহখানা নিয়ে সুফিয়াকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলো অনুভা। বাচ্চার কান্নার আওয়াজ পেতেই থমকে দাঁড়ালো, শুধালো, টাইম কাটছে না? ওর আবার কি হয়েছে, এভাবে কাটছে কেন? প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে মায়ের পানে একবার তাকিয়ে তারপর দ্রুত পায়ে চলে গেল দোলনার কাছে। দ্রুত তাইম নামক বাচ্চাটিকে তুলে নিল নিজ কোলে। পিঠে হাত বোলাতে বোলাতে আহ্লাদি সুরে বলল, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবা আমার। পরিচিত কণ্ঠস্বর এবং স্পর্শ পেতেই কান্নার গতি হ্রাস পেল শিশুটির। তাকে এবার পাজা কোলে নিল অনুভা। কপালে গালে চোখে মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। কাঁদো কাঁদো মুখ করে বলল, কাঁদে কেন আমার বাবাটা? কি হয়েছে? নানু বকেছে? পুরোপুরিভাবে কান্না থেমে গেছে ছোট্ট বাচ্চাটার। ড্যাব ড্যাব দৃষ্টি মেলে তাকিয়ে রইল অনুভার পানে। আদো আদে কণ্ঠস্বরে উচ্চারণ করতে লাগলো, মা মা মা। অনুভার অশান্ত চিন্তিত মুখশ্রীতে ফুটে উঠল এক চিলতে হাসি। সুপিয়া বেগম এগিয়ে এলেন, কোমরে হাত চেপে বসে পড়লেন সোফায়। দম ছেড়ে বললেন, অবশেষে থামলো ওনার কান্না। কতক্ষণ ধরে যে কান্না করছিল, আমি কত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই থামলো না। এত চেষ্টা করতে বলেছে কে শুনি? একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করলেই তো কান্নাটা থেমে যেত। তুই জানিস না আমার কোমরে আর পায়ে যে ব্যথা? নিজেই কত কষ্ট করে যাই একটু হাঁটাচলা করি, তার উপর ওকে কোলে নিয়ে নেচে নেচে কান্না থামানোর জো আছে? কথা বাড়ালো না অনুভা, বলল, গোসলটাও তো করিয়েছো বলে মনে হয় না। যাই হোক, পারলে ওর ফিডার আর সুজিটা দিয়ে যেও, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আমি। কথাটা বলা শেষ করে নিজ ঘরের দিকে পা বাড়ালো অনুভা। তখনই পেছন থেকে ডেকে ওঠেন সুপিয়া। এতক্ষণে মেয়ের অবস্থা ওনার দৃষ্টিগোচর হলো। শুধালেন, তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? এই জন্যই অফিস থেকে চলে এসেছিস? তেমন কিছু না, পথে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। চিন্তা করো না, ডক্টর দেখিয়েছি আমি। ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, বাবার কান পর্যন্ত যেন কথাটা না পৌঁছায়। কথাটা শেষ হতে হতে ঘরে পৌঁছে গেল অনুভা। দরজা ভিড়িয়ে বালিশ ঠিক করে বিছানায় শুইয়ে দিল তাইমকে। খানিকক্ষণ বাদে এক হাতে দুধ ভর্তি ফিডার আরেক হাতে সুজির বাটি নিয়ে ভেতরে প্রবেশ করলেন সুফিয়া। মেয়ের উদ্দেশ্যে বললেন, তুই গিয়ে জামা কাপড় বদলে আয়, আমি ওকে খাওয়াচ্ছি। মায়ের হাত থেকে সুজির বাটিটা নিয়ে হাতে নিয়ে নিল অনুভা। যত্ন সহকারে তাইমকে খাওয়াতে খাওয়াতেই বলল, তার প্রয়োজন নেই, আমি আছি। বাকি সময়টা আমি বুঝে নিব কি করতে হবে আর কি করতে হবে না। তুমি বরং ঘরে যাও। কথাটা গায়ে লাগলো সুফিয়ার। যাওয়ার জন্য উদ্যত হলেন, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন,
একেই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। এমন ভাব যেন আমি ওর কিছুই হই না। সম্পূর্ণ কথাটা কর্ণগোচর হতেও বিপরীতে কিছু বলার প্রয়োজন বোধ করলো না অনুভা। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাইমকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর চলে গেল নিজের পোশাক বদলাতে। যত যাই হোক না কেন, ছেলেটা ওর ছোঁয়া পেলেই একেবারে শান্ত হয়ে যায়। স্ত্রীকে ঘরে প্রবেশ করতে দেখেই কামরুল হাসান উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কে এসেছে? অর্থি, নানা ভাইয়ের কান্না থেমেছে? অনু এসেছে, ওই থামিয়েছে তাইমের কান্না। ওনা অফিসে গেল? যাওয়ার আগে বলেও তো গেল কি না কি একটা মিটিং আছে। জানি না, বড় হয়েছে এখন কি আর বাবা মায়ের কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করে? যা ইচ্ছে করুক গিয়ে। তুমি সবসময় ভুল বোঝো মেয়েটাকে। হ্যাঁ, ও তো আমার সৎ পেয়ে যে ওকে ভুল বুঝবো সারাক্ষণ। মাঝে মধ্যে এমন করে কথা বলো যেন আমি নই, বরং তুমি ওদের পেটে ধরেছ। বলেই মুখ বাঁকিয়ে উল্টো দিকে মুখ করে বসে রইলেন সুফিয়া। কামরুল হাসান নীরব রইলেন। বয়সের সঙ্গে সঙ্গে স্ত্রীর খিটখিটে স্বভাবটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভালো কথাকেও পেঁচিয়ে পেঁচিয়ে অসহ্য করে তোলেন এই ভদ্রমহিলা। মাঝে মাঝে কামরুল হাসানের ইচ্ছে করে মেয়েকে বলতে, তোর মাকে দয়া করে ভালো একটা ডাক্তার দেখা। এর ব্যবহার আমি আর নিতে পারছি না, আমার অসহ্য লাগছে সব কিছু। কিন্তু বাধ্য হয়ে ইচ্ছাটাকে দমিয়ে রাখতে হয়। এই একটা মেয়ের ওপর আর কতই বা সব কিছু চাপিয়ে দেয়া যায়। তাছাড়া স্ত্রীর এই অবস্থার মূল কারণও যে তিনি। ফ্রেশ হয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে অনুভা। শরীরটা তার অবশ লাগছে, উত্তাপ ছাড়িয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে। মনে হচ্ছে জ্বর আসবে। হাতের ব্যথাটা আবারও চাঙ্গা হয়ে উঠেছে। খাবারের পর একটা ওষুধ আছে, কিন্তু পেটে ক্ষুধা থাকলেও খাওয়ার কোনো ইচ্ছেই তার মধ্যে নেই। মাথায় অন্য চিন্তা। কাল অফিসে যাব কি করে? স্যার যদি সবার সামনে আবারও অপমান করে, চাকরি থেকে বের করে দিলে তখন কি হবে আমার? বিভিন্ন ভাবনা ভাবতে ভাবতেই মাথাটা ভার হয়ে এলো অনুভার। মনে হয় জ্বর আসবে। ছোট থেকেই তার এই একটাই সমস্যা, শরীরে তীব্রতর কোনো আঘাত লাগলেই গা পুড়িয়ে জ্বর আসবে। নিজের শরীর নিয়ে আর হেলাফেলা না করে খাবার খেয়ে ঔষধ সেবনের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো। নিজের জন্য তো নিজেকেই ভাবতে হবে। একটি কালো দিন পেরিয়ে নব্য দিনের সূচনা হলো। ভয়ার্ত মন নিয়ে অফিসের ভেতর প্রবেশ করলো অনুভা। চোরা দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে সবাইকে পরখ করে নিল। কেউই তার পানে একেবারের জন্য তাকাচ্ছে না। নিজ টেবিলে গিয়ে ভ্যানটি ব্যাগটা রাখতেই সামনে উপস্থিত হলেন বসের পিয়ন আজগর। পান খাওয়া দাঁত বের করে হেসে লম্বা একটা সালাম দিলেন। বললেন, স্যার আপনারে যাইতে কইছে ম্যাডাম। সালামের জবাব নিল অনুভা। বড় একটা ঝড় যে তার উপর আসতে চলেছে তা খুব ভালো করেই টের পেল। সবার সামনে যদি স্যার চিৎকার চেঁচামেচি করে তখন কি হবে? লজ্জায় সকলকে মুখ দেখাবে কি করে অনুভা? চিন্তায় চিন্তায় ললাটে ঘাম জমেছে। আজগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে বলে উঠলেন, ম্যাডাম কি ভয় পাইতেছেন? ভয় পাইয়া আর কি করবেন? যা হওয়ার হইয়া গেছে, চলেন এইবার। দেরি কইরা গেলে স্যার আরো রাইগা যাইব। আচ্ছা চলুন। আপনি যান, আমার অন্য কাম আছে। বলে ফিট বাঁচিয়ে স্থান ত্যাগ করলেন আজগর। শুকনো ঢোক গিলে বসের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো অনুভা। দরজায় নক করার পূর্বেই ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর, আসুন। অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করলো সে। চেয়ারের ওপর ফর্মাল পোশাকে বসে আছে একজন সুদর্শন পুরুষ। চোয়াল তার শক্ত, মুখশ্রীতে রাগ বিদ্যমান। লোকটির দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর সেই দৃষ্টি সরিয়ে মেঝেতে স্থির করলো অনুভা। ভয় পেলে চলবে না। নিজেকে যথাযথ সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে কিছু বলার জন্য ঠোঁট নাড়াতেই তাকে থামিয়ে দিল তানিম। কণ্ঠে গাম্ভীর্য এঁটে বলল, নো এক্সপ্লেইন। থতমত খেয়ে গেল অনুভা। আপাতত চুপ করে থাকাকেই শ্রেয় মনে করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে নিল তানিম। বলল, মিটিংটা কত গুরুত্বপূর্ণ ছিল জানতেন না আপনি? এই ডিলটা আমাদের কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ তাও কি জানতেন না আপনি? তাহলে এমন একটি জঘন্য কাজ করলেন কিভাবে? এমন অনভিজ্ঞ অকাজের মানুষজনকে কি দেখে যে কাজে রাখা হলো তাই তো বুঝতে পারছি না। ধমকে নড়ে চড়ে উঠল অনুভা। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তানিম এবার একাধিক প্রশ্ন ছুড়ল। সত্যি করে বলুন তো, আমাদের বিরুদ্ধে কে আপনাকে হায়ার করেছে? আমাদের কোনো প্রতিবেশী কোম্পানি? নাম কি সেই কোম্পানির? কত টাকার বিনিময়ে তাদের হয়ে কাজ করছেন? বিস্ফোরিত নেত্র সম্মুখে বসা লোকটির দিকে ফের তাকালো অনুভা। কম্পিত হলো হৃদয়।
তার থেকে আশানুরূপ উত্তর না পেয়ে আবারও চোখ মুখ কঠিন হয়ে এলো তানিমের। দৃশ্যমান হলো ললাটের রাগটা। শাসিয়ে বলে উঠল, ভালোই ভালোই সত্যটা বলবেন নাকি আমি পুলিশ ডাকবো? ভেতরে ভেতরে ভয় পেলেও বাইরে থেকে নিজেকে যথেষ্ট সামলে নিল অনুভা। বলল, কেউ আমার হার করেনি স্যার। আমি তো সঠিক সময়ে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু মাঝ পথে আসতেই দুর্ঘটনার কবলে পড়ি। আর যে রিক্সাটাতে উঠেছিলাম সেই রিক্সাটা অ্যাক্সিডেন্ট করে। এই দেখুন, আমার হাতে এখনো ব্যান্ডেজ। হাতের ব্যান্ডেজ করা স্থানটা তুলে ধরল অনুভা। তানিম সন্দেহভাজন দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। অনুভা ফের বলল, আমার কাছে প্রেসক্রিপশন আছে স্যার, আপনি বলে ব্যাগ থেকে গিয়ে নিয়ে আসি। আমি ইচ্ছে করে এমনটা করিনি। এই মিটিং নষ্ট করে আমার কি লাভ বলুন? নিয়ে আসুন। কি? প্রেসক্রিপশন। অনুভা মাথা নেড়ে দ্রুত পায়ে নিজের টেবিলের দিকে অগ্রসর হলো। এমন কিছু হওয়ার আন্দাজ আগেই করেছিল সে। বিদায় সঙ্গে করে প্রেসক্রিপশনটাও নিয়ে এসেছে। ব্যাগ থেকে কাগজটা বের করে পিছু ফিরতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে তানিম। তার হাত থেকে একটানে নিয়ে নিল প্রেসক্রিপশনটা। সেদিকে কোনো খেয়াল নেই অনুভার। তার দৃষ্টি চারিদিকে ঘুরছে। ভয়টা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সবার সামনে যদি কড়া কিছু বলে অপমান করে তখন? আর যাই হোক, লজ্জায় যে কারো সামনে উঁচু শিরে দাঁড়ানো যাবে না তা অনুভা পুরোপুরিভাবে নিশ্চিত। এর আগেও বস নামক লোকটির থেকে অনেক কটুকতা শুনতে হয়েছে তাকে। তবে এবারের ব্যাপারটা আগেরগুলোর তুলনায় মাত্রাতিরিক্ত অন্যায় কাজ। তানিম কড়া গলায় বলে উঠল, এসব অভিনয় তানিম এহসানের সামনে চলবে না। এবারের মতো মাফ করে দিলাম। এরপর এমন ভুল হলে ঘাট ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিব। তারপর নিজ অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে কড়া গলায় বলল, নাহিয়ান, ওনার এই মাসের বেতন থেকে 3,000 টাকা কেটে রাখবে। কথাটা বলেই হনহনিয়ে স্থান ত্যাগ করল তানিম। অসহায় দৃষ্টিতে একবার অনুভার পানে তাকিয়ে নাইহানও ছুটল স্যারের পিছু। লজ্জায় মাথা নিচু করে চেয়ারে টেনে বসে পড়ল অনুভা। তাকে এমনভাবে অপদস্থ হতে দেখে সামনের টেবিলগুলোতে বসা কয়েকজন মুচকি মুচকি হাসছে। মেয়েটাকে বকা খেতে দেখে তাদের যেন খুব আনন্দ হয়, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই অনুভার। তার মনে বাসা বেঁধেছে চিন্তারা। 3,000 টাকা আদৌ তো কি কম কিছু? তাদের মতো মধ্যবিত্তদের কাছে তো এই 3,000 টাকাই লাখ টাকার সমান। পুরো বেতন দিয়ে সংসার সহ এতগুলো মানুষের আলাদা আলাদা খরচ চালাতে গিয়েই তো হিমশিম খেয়ে যায় অনুভা। মাস শেষে হাতে একটা টাকাও অবশিষ্ট থাকে না, চলতে হয় ধারদানা করে। সেখানে এবার আরও 3,000 টাকা কম। মৃত স্বামীর লাশের খাটিয়ার সম্মুখে বসে আছে অর্থিকা। কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে গেছে। আগরবাতির গন্ধে মোমো করছে চারদিক। বিশাল হলরুমের মাঝখানে সাদা কাফন গায়ে জড়িয়ে চোখ জোড়া বন্ধ করে শুয়ে আছে তন্ময়। ঘর থেকে ভেসে আসছে তাদের 2 মাস বয়সী ছেলের গগন বিধারক কান্নার শব্দ। সবার মতো ছোট্ট বাচ্চাটাও হয়তো টের পেয়ে গেছে যে এই নিষ্ঠুর পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছে তার বাবা নামক মানুষটি। তাদেরকে অথৈ সাগরে ফেলে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। দুধের শিশুটির গায়েও অনাথ তকমা লাগিয়ে সকল দায়িত্ব থেকে নিয়েছে অব্যাহত। কয়েকজন বয়স্ক মহিলা এগিয়ে এসে অর্থিকাকে সান্ত্বনা দিচ্ছেন। আফসোসের সুর তুলে বলতে লাগলেন, আরে দুধের পোলাপান রাইখা এই অল্প বয়সে পোলাটা মইরা গেল। এখন এলাকার একটা মহিলা মানুষ এই পোলাপান লইয়া কই যাব? কি হইব আমাগো? কোনো কথাই যেন শ্রবণালী পর্যন্ত পৌঁছালো না অর্থিকার। এক ধ্যানে নিষ্ফল দৃষ্টিতে সে তাকিয়ে আছে মৃত স্বামীর প্রাণহীন মুখশ্রীতে। জানাজার সময় হয়ে এসেছে। তন্ময়ের দুলাভাই এবং চাচাতো ভাইয়েরা এগিয়ে এলো। একজন মিহিস্বরে বলে উঠল, ভাইকে এবার নিয়ে যেতে হবে, জানাজার সময় হয়েছে। জানাজা শেষে একেবারে দাফন। বাক্যগুলো চট করে মস্তিষ্কের নিউরনে আঘাত হানল। নড়ে চড়ে উঠল অর্থিকা। সবাইকে অবাক করে দিয়ে ঝাঁপিয়ে পড়ল স্বামীর নিষ্প্রাণ দেহের ওপর। শুকিয়ে যাওয়া চোখ থেকে শুরুর মতো বইতে লাগলো তীব্র বর্ষণ। কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, আমার তন্ময়কে আমি কোথাও যেতে দিব না। ও তো আমায় কথা দিয়েছিল ফিরে আসবে, বাবুকে কোলে নিবে। তাহলে কেন রাখলো না সে কথা? ও তন্ময়, উঠো না, হচ্ছে দেখো না আমাদের বাবু কান্না করছে। তোমাকে ছাড়া আমরা থাকবো কি করে? দয়া করে একবার চোখ মেলে তাকাও। এইসব দুষ্টুমি কিন্তু আমার একদম ভালো লাগছে না। তন্ময়! দৌড়ে এসে তাকে জাপটে ধরল অনুভা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অশান্ত কণ্ঠে শুধালো, আপু, আপু কাঁদছিস কেন? ওরা তন্ময়কে নিয়ে যাচ্ছে রে অনু। ওদের থামতে বল,
আমি ওকে ছাড়া থাকবো কি করে? চিন্তিত হলো অনুভা। জগ থেকে পানি নিয়ে ছিটিয়ে দিল বোনের চোখে মুখে। তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেল অর্থিকার। আশেপাশে তাকিয়ে সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করলো। দুহাতের আজলে বোনের মুখটা তুলে নিল অনুভা। নম্র কণ্ঠে শুধালো, আবারও দুলাভাইকে নিয়ে স্বপ্ন দেখেছিস তাই না? পূর্বের ন্যায় সশব্দে কেঁদে উঠল অর্থিকা। ফুপিয়ে ফুপিয়ে বলল, কেন আমার সঙ্গে এমনটা হলো বল না। তন্ময় বেঁচে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? মরলই যখন আমাকে কেন রেখে গেল? ও কি জানতো না যে ওকে ছাড়া থাকাটা আমার পক্ষে অসম্ভব? বোনের এই আহাজারি কষ্ট মোটেও সহ্য হয় না অনুভার। প্রতিবারের মতো এবারও তাকে বোঝানোর উদ্দেশ্যে বলে উঠল, মৃত্যু হচ্ছে একমাত্র সত্য। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আল্লাহ এটাই তোর ভাগে লিখে রেখেছিলেন। দুলাভাইয়ের মৃত্যুটা মেনে নে আপু। রোজ রাতে এমন পাগলামো করলে যে চলে গিয়েছে সে কি আর ফিরে আসবে বল? আমরা আছি তো তোর পাশে। এখনো অনেকটা পথ বাকি। তোকে সুস্থভাবে বাঁচতে হবে। নিজের জন্য না হলেও তোদের সন্তানের জন্য বাঁচতে হবে। টাইম কোথায়? ওকে এনে দে না একটু। ও তো ঘুমোচ্ছে। আচ্ছা তুই বস, আমি নিয়ে আসছি। বড় বড় কদম ফেলে নিজের কক্ষে এলো অনুভা। দোলনায় থাকা ঘুমন্ত তাইমের দিকে হতাশ দৃষ্টিতে তাকালো। তারপর খুব সাবধানে তাকে কোলে তুলে নিল যাতে ঘুমটা ভেঙে না যায়। তন্ময় মারা গিয়েছে 6 মাস হতে চলল, অথচ তার স্মৃতি এবং মৃত্যুর ঘোর থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছে না অর্থিকা। তাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও এই পুরুষটাকে অসম্ভব ভালোবাসত সে। বিয়ের বছর 3 পরেই তাদের কোল আলো করে আসে তাইম। অথচ হুট করেই একটা ঝড় এসে লণ্ডভণ্ড করে দিল সব কিছু। ভালোবাসার মানুষকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে গেল অর্থিকা নামক মেয়েটি। বাচ্চাটিকে কবে যে ঠিক করে কোলে নিয়েছে, কান্না থামিয়ে আদর করেছে, খাইয়ে দিয়েছে, তা যেন মনে করাই দুষ্কর। বাবা বিছানা থেকে উঠে বসতে পারেন না। মায়ের কোমরে বাতের ব্যথা, পায়ের হাড়টাও ভেঙে গেছে। যতটুকু চলাফেরা করতে পারেন তাও অনেক কষ্ট করে। বাড়িতে ছুটা বুয়া রাখা। অফিস থেকে ফেরার আগ পর্যন্ত বাচ্চাকে দেখাশোনার সব দায়িত্ব সেই বুয়ার। অফিস থেকে ফিরে টাইমকে সময় নিয়ে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে যে কখন রাত পেরিয়ে যায় সেই খেয়ালই থাকে না অনুভার। মাঝে মধ্যে নিজেকে নিয়ে ভাবতে বসলেই খুব হাসি পায় তার। একটা সময় কি ছিল আর আজ কি হলো। অল্প বয়সেই তার মাথায় হাজার হাজার দায়িত্ব। জন্ম না দিয়েই কখন যে ভেতরে ভেতরে তার মধ্যে তৈরি হয়ে গেল মা নামক মাতৃত্বের সত্তা, তাই অজানা। টাইমকে এনে অর্থিকার কোলে তুলে দিয়ে পাশে বসলো অনুভা। ছেলেকে পেয়েই বুকের সঙ্গে জড়িয়ে ধরল অর্থিকা। কয়েক মিনিট অতিক্রম হতেই সারা মুখে ভরিয়ে দিল আদর মাখা চুম্বনে। ভরাট কণ্ঠে বলে উঠল, ও জন্মানোর পর থেকে প্রায় রাতে বিভিন্ন কারণে আমার ঘুম ভেঙে যেত। ঘুম ভাঙলেই ওই মাঝরাতে তন্ময়কে জাগ্রত অবস্থায় ওর দিকে তাকিয়ে থাকতে দেখতাম। একদিন খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসাই করছিলাম, এত কি দেখো বলো তো? ও উত্তর দিল, জানো অর্থি, আমার না অনেক শখ ছিল আমাদের একটা মেয়ে হবে যাকে আমি মা বলে ডাকবো। আমার তো মা নেই, মা কেমন হয় তাও তো জানি না। সেই ছোটবেলায় মা মারা গিয়েছিল, তাই চেহারাটাও তেমন একটা মনে নেই। দম ছাড়ল অর্থিকা। পুনরায় বলল, তুমি কি তবে খুশি নও ওকে নিয়ে? প্রশ্নটা করার সময় আমার কণ্ঠনালী খুব কাঁপছিল। আমার ভয় হচ্ছিল ছেলেটাকে নিয়ে। ও কি তবে ওর বাবার অসুখের কারণ? কিন্তু আমার সকল ভয় আর সংশয় দূর করে দিয়ে তন্ময় হেসে উঠল। উত্তর দিল, ও খুশি হব কেন? ও তো আমাদের সন্তান, আমার আরেকটা বাবা। বড় আপা বলেছে ও নাকি দেখতে একেবারে আমার মতন হয়েছে। সত্যি কি অর্থি ও আমার মতন হয়েছে? ওর প্রশ্নে সেই দিন আমি খেয়াল করে দেখলাম সত্যি আমার ছেলেটা একেবারে তার বাবার মতোই দেখতে হয়েছে। বলেই হো হো করে কেঁদে উঠল অর্থিকা। এতক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে তাইম। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের পানে। অনুভা নীরব দর্শক হয়ে বোনের কষ্টকে চোখের পানির মাধ্যমে নির্বাসন দিতে দেখছে। ভালোবাসার মানুষকে হারানোর বেদনা যে খুবই নিকৃষ্ট তার সাক্ষী হচ্ছে বরংবার। অর্থিকার মনে পড়ে অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল তন্ময়। ফেরার আগের দিনের রাতেও ভিডিও কলে কথা বলেছিল তার সঙ্গে। মন ভরে দেখেছিল নিজের ছেলেটাকে। বলেছিল, তুমি আমায় খুব মিস করছো তাই না অর্থি?
আমিও তোমায় খুব মিস করছি। বাবু না থাকলে তোমাকেও আমার সঙ্গে নিয়ে আসতাম। দেশের ভেতরেই ছোটোখাটো একটা হানিমুন হয়ে যেত। এতটুকু কথায় কি লজ্জাটাই না পেয়েছিল মেয়েটা, যা অতদূর বসেও খুব ভালো করেই টের পেয়েছিল তন্ময়। মুচকি হেসে আশ্বস্ত করে ফের বলেছিল, আমার জন্য চিন্তা করো না বউ, কথা দিচ্ছি আগামী রাতটা আমাকে ছেড়ে তোমাদের আর থাকতে হবে না। তখন তোমাদের পাশে রোজগার মতো আমিও থাকবো। রাতে ফিরে একসঙ্গে আমরা ডিনার করব। কিন্তু তন্ময় নিজের কথা রাখতে পারেনি। সেদিনই যে তার মৃত্যু অনিবার্য ছিল। পরের দিন ঠিকই সে ফিরল, তবে লাশ হয়ে। কাজ শেষে ভোর রাতেই বাসে করে রওনা দিয়েছিল তন্ময়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাসটা প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে। বেশ কয়েকজন যাত্রী নিহত হয়, যার মধ্যে তন্ময়ও ছিল। জানালার পাশে বসায় জানলার কাজ মাথায় ঢুকে নিকৃষ্ট মৃত্যু হয় তার। এসব মনে পড়লে নিজেকে কিছুতেই ধরে রাখতে পারে না অর্থিকা। বাবার ওপর সে বরাবরই কৃতজ্ঞ। বাবার কারণেই সে এমন ভালো মন মানসিকতার একজন জীবনসঙ্গী পেয়েছিল। বাবা নিজে পছন্দ করেই যাচাই বাছাই করেই তাকে তুলে দিয়েছিল তন্ময়ের হাতে। বিয়ের 3টে বছর ছিল তার কাছে স্বর্গীয়। মাঝে মাঝে ছোট বোনের নিকট ফোন করে বলতো, একটা মানুষের কপালে এতটাও সুখ থাকে রে অনু। এত সুখ কেন রে আমার কপালে? এই মানুষটা আমায় এত ভালোবাসে কেন অনু? কখনো সখনো কথা বলতে বলতে কেঁদে উঠত সুখের কান্না। আর সেই সুখ আর নেই। সুখের অতল সাগরে তাকে ডুবিয়ে রাখা মানুষটাই যে আর নেই। শত ডাকলেও সে আর ফিরবে না। আজও অর্থিকা কাঁদে, তবে দুঃখে। রোজ নিয়ম করে কাঁদে। মাঝরাতে ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে। রাতে খেতে পারে না। বারবার মনে পড়ে তন্ময়ের বলা সেই কথাটা। রাতে ফিরে একসঙ্গে আমরা ডিনার করব। কেন সেই রাত এলো না কেন? বলে চিৎকার করে কেঁদে উঠল অর্থিকা। তার এই চিৎকারে ভয় পেয়ে গেল কোলে থাকা তাইম। সেও কেঁদে দিল মায়ের সঙ্গে। এবার অনুভারও ভয় হলো। দ্রুত তাইমকে নিয়ে নিল নিজের কোলে। পিঠে হাত বুলাতে বুলাতে হাঁটতে লাগলো ঘর জুড়ে। ব্যস্ত হয়ে পড়ল কান্না থামাতে। তন্ময় বেঁচে থাকাকালীন স্ত্রীর প্রতি তার ভালোবাসা স্বচক্ষে দেখেছে অনুভা। প্রায়শই বড় বোনকে খোসা দিয়ে বলে উঠত, দুলাভাই তো একেবারে বউ পাগলা রে আপু। এ কথাতে কি রাগটাই না করতো অর্থিকা? আগুনের লাভার ন্যায় জ্বলে উঠত। বলতো, তুই কি বুঝবি এসবের? তুই তো একটা রোবট। যেদিন তোর এই রোবটময় জীবনে এমন একজন আসবে, সেদিন ঠিক অনুভব করতে পারবি ভালোবাসাটা কি, ভালোবাসা কাকে বলে। কথাটা মনে হতেই অনুভার মনে প্রশ্ন জাগে। কেউ কি এসেছিল এই জীবনে? হয়তো এসেছিল। বেসেছিল কি ভালো? হয়তো বেসেছিল। আচ্ছা, এখনো কি বাসে ভালো, নাকি সময়ের সাথে সাথে ভুলে গিয়েছে আমায়? আর হৃদয় প্রাঙ্গণ কম্পিত হলো। চোখ জোড়া বন্ধ করে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, ভালোবাসা আগুনের লাভা, যাতে পা দিলে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেতে হয়। ভালোবাসা হচ্ছে বিষ, যা গলাধকরণ করলে মৃত্যু সুনিশ্চিত। যারা ভালোবেসেছে তারাই হয়তো পুড়েছে, নয়তো মরেছে। বোনের দিকে আর চোখে তাকিয়ে তাইমকে নিয়ে ঘর থেকে বের হতে লাগলো অনুভা। যেতে যেতে বলতে লাগলো, নিজের বাচ্চার জন্য হলেও আপু মরতে পারবে না, আবার শান্তিতেও থাকতে পারবে না। তাকে পুড়তে হবে, পুরার যন্ত্রণা সহ্য করে নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে হবে। ভালোবাসা খুবই জঘন্য। ভালোবাসা গড়তে নয়, বরং জানে শুধুই ধ্বংস করতে। মনোধ্বংসের মূল ভিত্তিই যে ভালোবাসা। রোজকার ন্যায় আজও অনুবার ঘুম ভাঙল বাচ্চার ক্রন্দনরত শব্দে। দেরিতে ঘুমানোয় মাথাটা ভার হয়ে আছে। কোনো মতে চোখ মুখে পানি ছিটিয়ে কোলে তুলে নিল তাইমকে। তাকে নিয়েই এগিয়ে গেল রান্নাঘরের দিকে। শুনতে পেল মায়ের ঝাঁঝালো কণ্ঠস্বর। কারোর সঙ্গে যে তিনি রাগ নিয়ে কথা বলছেন তা সুস্পষ্ট। অনুভা মাথায় ওড়না টেনে সদর দরজার সম্মুখে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল একজন বয়স্ক লোককে। মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, এই সাত সকালে চেঁচামেচি কেন করছো বলো তো? রাগ মিশ্রিত দৃষ্টিতে মেয়ের পানে তাকান সুফিয়া। কণ্ঠে তেজ এনে এঠে বললেন, কেউ কি সাধে চেঁচায়? বাপের মতো সারাক্ষণ আমার চেঁচানোটাই দেখিস। এদিকে সংসারের পিছনে যে খেটে মরছি তা দেখতে পাস না। সহজ প্রশ্নের উত্তর সহজভাবে দাও। কি করেছে উনি? রোজ রোজ দুধে পানি মেশাই। দেখ তুই, আজকের দুধটাও একেবারে পাতলা। তাহলে দুধ খেয়ে লাভ কি বল? ডক্টর তোর বাবাকে প্রতিদিন গরম দুধ খেতে বলেছে, শরীরের পুষ্টির জন্য। এসব ভেজাল খেলে কি শরীরে আদৌ কোনো পুষ্টি হবে? এদিকে টাকা নেওয়ার বেলা পুরো টাকাটাই গুনে গুনে নেয়, কিন্তু জিনিসের বেলা দেয় ভেজাল।
এনার কাছ থেকে দুধ নিও না, তাহলেই তো হয়। তাহলে কার কাছ থেকে নিব? আমি তেমন কাউকে চিনি? তোকে কতবার করে বলেছি বাজার থেকে গিয়ে দেখে শুনে কিনে নিয়ে আয়, তা তো পারিস না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল অনুভা। মায়ের থেকে দুধের পাতিল নিয়ে রান্নাঘরে গিয়ে জাল দিতে লাগলো। জাল দেওয়া হতেই কিছুটা ফিডারে ভরে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখলো। সারাদিন অফিস, তারপর বাজার থেকে শুরু করে বাবা মায়ের ঔষধ, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, আবার মাসে নিয়ম করে তাদের ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, সঙ্গে রোজকার রুটিনে একটা বাচ্চা সামলানোর দায়িত্ব। একা একটা অবিবাহিত মেয়ের পক্ষে কতটা কষ্টকর হয়ে দাঁড়ায় মা যেন কিছুতেই বোঝেন না তার পরিস্থিতি, বুঝতে চান না। অথচ তারও যে একটা জীবন আছে, তারও যে ক্লান্তি আছে, মন খারাপ আছে, তা নিয়ে ভাবার কেউ নেই। সবার কথা ভাবতে গিয়ে নিজের কথাটাই যে ভাবা হয় না। রোজকার মতো গোসল সেরে টাইমকে কোলে নিয়ে ঘর থেকে বের হলো অনুভা। দুদিন ছুটি কাটিয়ে আজ কাজের মেয়ে পারভিনা চলে এসেছে। তার কোলে টাইমকে দিয়ে নাস্তার টেবিলে বসে পড়ল অনুভা। সকালের নাস্তাটাও পারভিনাই তৈরি করেছে। নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো অনুভা। তাদের বাড়িটা গলির একদম ভেতরের দিকে। রং ওটা মলিন 4 তলা বিল্ডিং, এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এতগুলো মানুষের সংসার চালাতে গিয়ে যখন হিমশিম খেয়ে ওঠে অনুভা, তখনই মায়ের বুদ্ধিতে বাধ্য হয়ে পূর্বের বাড়িটা তাকে বদলাতে হয়। অনেক খোঁজাখুঁজির পর একজন পরিচিতির নিকট থেকে এই বাড়িটির সন্ধান পায় সে। সুযোগ সুবিধা কম থাকলেও আগের তুলনায় এখানকার ভাড়াটা যথেষ্ট সাধ্যের ভেতর। কিছুটা পথ হেঁটে মেইন রাস্তায় উঠতেই দেখতে পেল পরিচিত একটি মুখ। তাকে দেখতে পেয়ে দাঁত কপাটি বের করে হাসলো লোকটি। অনুভার ভ্রুদয় কুঞ্চিত হলো। শুধালো, নাহিয়ান ভাই, আপনি? এগিয়ে এলো নাহিয়ান, বিনতি সুরে বলল, তোমার জন্যই এসেছি। জানো কতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে? আমার জন্য? কেন? কেন আবার, এই যে পথে ঘাটে দুর্ঘটনা ঘটিয়ে হাতের অবস্থা নাজেহাল করে ফেলেছ। 2 দিন পর যে ভেঙে ফেলবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তাই একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে তোমাকে অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। সৌজন্য হাসলো অনুভা, বলল, তার কোনো প্রয়োজন ছিল না ভাইয়া, তবে আজ যেহেতু এসেই পড়েছেন, চলুন তবে। লেট হয়ে গেলে দেখা যাবে আবার বেতন কেটে নিবে। নাহিয়ান হাসলো। একটা সিএনজি দাঁড় করিয়ে অনুভাকে ওঠার সুযোগ করে দিয়ে পরবর্তীতে নিজেও উঠে পড়ল তাতে। অফিসে সঠিক সময় পৌঁছেও গেল দুজন। তারপর যে যার মতো বিদায় নিয়ে চলে গেল নিজেদের কাজে। নির্ঝঞ্ঝাটে অফিস টাইম পার হলো অনুভার। আজ একবারের জন্য তাকে তানিমের মুখোমুখি হতে হয়নি। এমনকি লোকটা কোনো কাজের জন্য তাকে ডাকেনি পর্যন্ত। এতে হাঁপ ছেড়ে বাঁচল সে। লোকটির মুখোমুখি হওয়া মানে নিজের মান সম্মান নিজ হাতে বিসর্জন দেয়া। অফিস ছুটি হতে হতে 8:30 বেজে গেল। নাহিয়ান যদিও তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তার প্রস্তাবে নাকচ করে দিয়ে রোজকার মতো একা একাই বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়ে গেল অনুভা। রাতের বেলায় শুনশান রাস্তায় একা একটা মেয়ে মানুষ, যদি কোনো বিপদ আপদ ঘটে কি হবে তখন? বিশেষ করে যদি কোনো অ্যাটাক ফ্যাটাক হয়। বাক্যগুলো শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই নড়ে চড়ে উঠল অনুভা। পিছু ফিরতেই দাঁড়িয়ে থাকতে দেখলো একটি কালো রঙের গাড়ি। ড্রাইভারের আসন থেকে কাঁচ নামানো জানালা দিয়ে মাথার অর্ধেকটা বের করে রেখেছে একজন পুরুষ। অন্ধকারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তার মুখটা। রাস্তাটা মোটেও তেমন শুনশান নয়, ক্ষণে ক্ষণে 2-1টা গাড়ি চলছে। অনুভার কোনো প্রতিক্রিয়া না পেয়ে শব্দ করে খুলে গেল গাড়ির দ্বার। ভেতর থেকে বেরিয়ে এলো লম্বা চওড়া একজন পুরুষ। বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে আসতে গাড়ির সম্মুখের জ্বলন্ত হেডলাইটের আলোয় স্পষ্ট হলো পুরুষটির মুখশ্রী। মানুষটিকে দেখতেই বিস্মিত হলো অনুভা। স্তম্ভিত নয়নে তাকিয়ে থাকলো তার মুখপানে। কি এক বাকরুদ্ধকর অবস্থা! এই মুহূর্তে কি অভিব্যক্তি প্রকাশ করা উচিত চট করে বুঝে উঠতে পারল না। সেকেন্ডের জন্য থমকে গেছে হৃদয়। মস্তিষ্ক জানান দিচ্ছে এই সুপুরুষকে সে চেনে, খুব ভালো করেই চেনে। এও খেয়াল করলো তার ভেতরে কৈশোরের সেই নিদারুণ ঝড় বইছে, সাথে তুমুলভাবে চালাচ্ছে তাণ্ডব। একে অপরের চোখে চোখ রেখে পরিস্থিতি বুঝতে ব্যস্ত দুজনা। ব্যস্ত চোখের ভাষা বুঝতে তখনই গলা খাকারি দিয়ে উঠল সম্মুখে দাঁড়ানো পুরুষ। কণ্ঠনালী কম্পিত হলো অনুভার। শত কষ্টে চিত্ত চিরে বেরিয়ে এলো কৌতূহলী শব্দ, শ্রাবণ। শান্ত মুখশ্রীতে এবার ফুটে উঠল বিস্মৃত হাসি। বিপরীত ব্যক্তিটি বিদ্রুপ করে বলে উঠল, চিনতে পেরেছো? তবে তোমার হাবভাব দেখে তো ভাবলাম আমায় হয়তো ভুলেই গেছো, এখন আর চিনতেই পারছো না। নিজেকে হাতস্থ করতে কয়েক মিনিট সময় লাগলো অনুভার। খুব স্বাভাবিক কণ্ঠে শ্রাবণ প্রশ্ন করল, তা কি করছিলে এখানে?
প্রশ্নটা স্বাভাবিক হলেও অনুভার নিকট এটাই যেন অস্বাভাবিক ঠেকল। মিনমিনে স্বরে উত্তর দিল, ওদিকে একটা কাজ ছিল, সেখান থেকে বাড়ি ফিরছিলাম, কিন্তু মাঝ রাস্তায় এসে গাড়িটা খারাপ হয়ে যায়, তাই বাধ্য হয়ে নেমে যেতে হয়েছে। এই রাতের বেলায় কাজ, বাড়িতে কিছু বলবে না? অনুভা খেয়াল করলো শ্রাবণের চোখ মুখে সন্দেহর ছাপ। তার সকল সন্দেহ দূর করার জন্য চঞ্চলা কণ্ঠে বলল, কে কি বলবে, অফিস শেষে উল্টো পথে গিয়েছিলাম একটা প্রয়োজনে, তাছাড়া গাড়ি খারাপ না হলে তো এতক্ষণে বাড়ি পৌঁছে যেতামও আমি। আমি তো এমনি জিজ্ঞেস করলাম, আর তুমি কিনা কৈফিয়ত দিয়ে দিলে। আগের মতোই আছো তবে। ভরকে গেল অনুভা। সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির সামনের দ্বার খুলে দিল শ্রাবণ। বলল, উঠে এসো, পৌঁছে দেই। ইতস্তত বোধ করলো অনুভা। গাড়িতে উঠতে সায় দিচ্ছে না মন। শ্রাবণ হয়তো টের পেল তার অনুভূতি। স্লান হেসে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছ আমাকে? খুঁয়ে আগে তো কখনো পেতে না। তাহলে? উত্তর দিল না অনুভা। গম্ভীর হয়ে এলো শ্রাবণের মুখশ্রী। শীতল কণ্ঠে বলল, পৃথিবীতে আর কারো দ্বারা তোমার কোনো ক্ষতি হলেও শ্রাবণের দ্বারা যে তোমার কোনো ক্ষতি হবে না তা আমার থেকেও তুমি খুব ভালো করেই জানো। নিজের মানুষের ক্ষতি কি কেউ করে নোভা? নোভা, সেই সম্বোধনীয় নাম, সেই দরদ মাখা কণ্ঠস্বর। মুহূর্তেই মন নরম হয়ে এলো অনুভার। মাথা নাড়িয়ে নীরবে গাড়িতে উঠে বসলো। তাচ্ছিল্য হাসলো শ্রাবণ। উঠে বসলো চালকের আসনে। চলতে লাগলো গাড়ি। অর্ধনামানো কাজ ভেদ করে বাহিরের পরিবেশ দেখতে লাগলো অনুভা। ভেতরে সংকীর্ণতা, আতঙ্ক, জড়তা। কিসের এই আতঙ্ক? প্রশ্নের উত্তর নেই তার নিকট। ছেলেটির পাশে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। প্রচণ্ড চেষ্টা পেয়েছে। ওপরের আয়নায় ক্ষণে ক্ষণে পাশের যুবতী রমণীকে পরখ করে দেখছে শ্রাবণ। ঠোঁটের কর্নিশে তার হাসির ফোয়ারা। সকল নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, তো মাস্টার্স কমপ্লিট করেছো? প্রশ্নটায় কিঞ্চিত লজ্জিত হলো অনুভা। দৃষ্টি বাহিরে রেখেই দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দিল, না। কেন? আমার জানা মতে লেখাপড়ায় তো ভালোই ছিলে, পরিবার থেকেও ভালো সাপোর্ট ছিল। তাহলে? পরিস্থিতি অনেক কিছুই বদলে দেয়। অনার্স কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হয়েও আর পড়া হয়নি। বিয়েও তো করনি তাহলে? চমকিত বিস্মিত দৃষ্টিতে শ্রাবণের পানে তাকায় অনুভা। সে জানলো কি করে যে অনুভা অবিবাহিত? তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি আর চোখে দেখে নিল শ্রাবণ। সোজাসাপটা জবাব দিল, বিয়ে হলে নিশ্চয়ই এত রাত অবধি একা একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না। চুপ করে রইল অনুভা। শ্রাবণ ফের শুধালো, তা কি করছো এখন? চাকরি? খুব ভালো। শ্রাবণের কণ্ঠের তাচ্ছিল্য ভাবটা খুব ভালো করে টের পেল অনুভা। প্রশ্ন করলো, এতদিন বাদে হঠাৎ করে আমাদের দেখা হলো, ব্যাপারটা কি কাকতালীয়? তোমার কি মনে হয় ইচ্ছেকৃত দেখা হওয়ার কোনো কাজ অথবা সুযোগ রেখেছিলে তুমি? ভরকে গেল অনুভা। প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলো, তা তুমি কি করছো? কোনো প্রফেশন? আপাতত একটা ভার্সিটির লেকচারার হিসেবে আছি। আপাতত? পরবর্তীতে কি না থাকার পরিকল্পনা আছে নাকি? দেখা যাক। বিয়েটা করেছো? করা হয়নি। কেন? প্রশ্নের বিপরীতে তীক্ষ্ণ দৃষ্টিতে অনুভার পানে চাইল শ্রাবণ। তার সেই চাহনিতে ঘাবড়ে গেল অনুভা। বুঝতে পারল ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছে। মিহিস্বরে সরি বলে ফের দৃষ্টি ভিড়ালো জানলার বাহিরে। বিপরীত থেকে উত্তর এলো, বউয়ের উপর যে অনেক দায়িত্বের বেড়া জালে সে এতটাই আবদ্ধ যে আমাকে বিয়ে করার সময়টাই তার নেই। বিস্ময়ের প্রকোপ পূর্বের থেকেও এবার বৃদ্ধি পেল অনুভার দৃষ্টিতে। বউ, শ্রাবণের বউ। সে যে বলল বিয়ে করেনি, তাহলে পছন্দের কেউ আছে? পছন্দের নাকি একান্তই নিজের ভালোবাসার? গাড়ি থেমে গেল। প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে পুনরায় তাকালো শ্রাবণের পানে। শ্রাবণ মুচকি হাসলো, বলল, তোমার বাড়ির রাস্তায় এসে গেছি। গলিটা সরু, তাই গাড়ি ভেতরে ঢুকবে না সম্ভবত। অনুভার মনে হলো আজ শুধুই তার চমকানোর পালা। শ্রাবণ নামক পুরুষটির মুখোমুখি সে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে যেন শুধু চমকাতে শিখেছে। গাড়ি থেকে নেমে দাঁড়ালো অনুভা। ঘাড় নামিয়ে প্রশ্ন করলো, কথার তালে বাড়ির ঠিকানা জানাতেই তো ভুলে গিয়েছিলাম, তাহলে তুমি জানলে কিভাবে আমার বাড়ির ঠিকানা? শ্রাবণের চোখে মুখে রহস্যের ছাপ। গাড়িতে স্টার্ট দিল। বলল, সব কিছু যে তুমি জানানোর পরে আমি জানতে পারবো এমন ধরা বাঁধা নিয়ম কি ছিল কখনো? রাত হয়েছে, বাড়িতে যাও। কথা শেষ হতেই শাসা করে রাস্তা পরিত্যাগ করলো গাড়িটি। মনে অজস্র প্রশ্ন নিয়ে গলি পার হয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো অনুভা। কলিং বেল বাজতেই আজও দরজা খুলে দিলেন সুফিয়া। পুলিশের ন্যায় জেরা করলেন, আজ ফিরতে এত দেরি হলো যে?
মায়ের দিকে দুটো শপিং ব্যাগ এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এগুলো আনতে গিয়েছিলাম। মেয়ের হাত থেকে ব্যাগ দুটো নিজের হাতে নিতেই ওনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলো অনুভা। সোফিয়ার চোখে মুখে বিস্ময়। ব্যাগ দুটো হাতরে ভেতরে পেলেন দুটো তাঁতের শাড়ি। মেয়েটার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, শাড়ি কার জন্য? তোমার জন্য। আমি কি তোর কাছে শাড়ি চেয়েছিলাম? দিন দিন সংসারের খরচ বাড়ছে, এখন আবার অযথা খরচ করতে হবে কেন? তুমি আবার নিজের জন্য কবে কি চেয়েছো বলো তো? চাইতেই তো পারো না। তোমার যে বাড়িতে পরার মতো শাড়ি নেই, সেগুলো যে ছিঁড়ে গিয়েছে তা আমায় না জানালেও আমার চোখ কিন্তু এড়ায়নি। ছেঁড়া শাড়ি ফেলে দিয়ে আপাতত এই দুটো পরতে থাকো, বেতন হাতে পেলে আরো দুটো না হয় কিনে দেবো। মেয়ের কথাগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই মনটা নরম হয়ে এলো সোফিয়ার। ভিজে উঠল অক্ষি যুগল। টানাপোড়ার সংসারে একজনের রোজগারে এতগুলো মানুষ চলা যে কি দুঃসাধ্য কাজ তা সুপিয়া ভালো করেই বোঝেন। আচ্ছা, এও বোঝেন যে ওনার মেয়েটা ভালো নেই। এতটুকু বয়সে বাবা মা, বিধবা বোন আর তার সন্তানের মাথার ওপর ঢাল হয়ে ভরসা হয়ে দাঁড়াতে গিয়ে নিজেই ডুবে গেছে চিন্তা আর দায়িত্বের অতল গহ্বরে। সব জেনে বুঝেও না বোঝার ভান করে তাকিয়ে থাকতে হয় সুপিয়াকে, কারণ ওনার হাত পা বাঁধা। মেয়েটাই যে শেষ সম্বল। এই মেয়েটা না থাকলে, কিংবা মেয়েটা এতদিন নিজের সুখের সন্ধানে বেরিয়ে পড়লে যে ওনাদের মুখ থুবড়ে পড়তে হতো, পরিবারটা ভেসে যেত বানের জলে। সারাদিন সকলের সাথে খিটখিটে মেজাজ দেখালেও দিন শেষে আড়ালে চোখের পানি ফেলেন সুফিয়া। জায়নামাজে বসে রবের নিকট মেয়ের সুখের জন্য আকুল হয়ে দোয়া করেন। ঘরে গিয়ে তাইমকে দেখতে না পেয়েই ললাটে চিন্তার রেখা ফুটে উঠল অনুভার। ঘর থেকে বের হতেই পাশের ঘর থেকে বোনের আহ্লাদি কণ্ঠস্বর শুনতে পেল। ঘরের সামনে গিয়ে উকি দিতেই চমকালো। তাইমের সঙ্গে হেসে হেসে গল্প করছে অর্থিকা। মায়ের কথা না বুঝলেও খিলখিল করে তার সাথে তাল মিলিয়ে হেসে যাচ্ছে বাচ্চাটা। অথচ তন্ময় মারা যাওয়ার পর থেকে দুধের ছেলেটাকে দু চোখে দেখতে পাত না অর্থিকা। বুকের দুধ খাওয়ানো একসময় বন্ধ করে দেয়। এই বিষয়ে প্রশ্ন করলে মেয়েটা কেঁদে দিত। কাঁদতে কাঁদতে হেসকি উঠে যেত তার। বলতো, ওকে দেখলে আমার না তন্ময়ের কথা মনে পড়ে যায়। সাদা কাফনে জড়ানো তন্ময়ের লাশটা আমার চোখের সামনে ভেসে ওঠে। ওকে দেখলে আমার কষ্ট বাড়ে। বেঁচে থাকার পরেও মৃত্যুর যন্ত্রণা আমায় তিলে তিলেই ঘিরে ধরে। ওকে নিয়ে যা আমার সামনে থেকে, আমি ওকে সহ্য করতে পারছি না। খালা নাকি মায়ের মতো হয়, মায়ের পরে একমাত্র বড় বোন আর খালাই নাকি মায়ের মতো ভালোবাসতে পারে। কথাটা কতটুকু সত্য তা ধারণা না করা গেলেও অনুভা যেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। মা যখন সন্তানকে দূরে ঠেলে দিল তখন তাকে বুকে জড়িয়ে ধরেছিল অনুভা। মায়ের মতো যত্ন করে লালন পালন করেছে। 8 মাস বয়সী তাইম এখনও কথা শিখতে না পারলেও তার এই মা মা শব্দ দিয়েই যেন বারবার সে বুঝিয়ে দেয় অনুভা তার আরেক মা। সন্তর্পণে নিঃশ্বাস ত্যাগ করে নিজ কক্ষে গেল অনুভা। সারাদিনের ক্লান্তি দূর করতে এই রাতের বেলায় গোসল সারল। তারপর চলে এলো বাবার ঘরে। হাতে ব্যথা পাওয়ার পর বাবার সামনে আর আসা হয়নি। আজ হাতের ব্যান্ডেজ খুলে এসেছে। ব্যান্ডেজকৃত স্থানে লেপটে দিয়েছে মলম। বাবারই এক সমস্যা, মেয়েকে নিয়ে বড্ড চিন্তা করেন। মেয়ে অসুস্থ হলেই নিজের ওপর চাপিয়ে দেন সকল দোষ। মাঝে মধ্যে তো চোখের পানি ফেলে নিজের মৃত্যু কামনা করতেও দ্বিতীয়বার ভাবেন না। বিছানায় ফাঁকা স্থানে এসে বসলো অনুভা। কামরুল হাসান চোখ বন্ধ করে শুয়ে আছেন। মেয়ের উপস্থিতি ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিতেই চোখ মেলে তাকালেন তিনি। হাস্যোজ্জ্বল মুখে শুধালেন, কখন ফিরলি? আধ ঘন্টা হবে। ও, শরীর কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ। সারাক্ষণ এভাবে শুয়ে থাকতে তোমার অনেক কষ্ট হয় তাই না বাবা? কষ্ট তো হয়, তবে শুয়ে থাকার জন্য নয়, বরং তোর উপরে বোঝা হয়ে থাকার জন্য। আমি বাবা নামের কলঙ্ক, তাই না রে মা? যে সময় কিনা নিজের মেয়েকে সৎ পাত্রের হাতে তুলে দিয়ে তার জীবনের সুখ দিয়ে ভরিয়ে দেওয়ার কথা, সেই সময়টাতেই মেয়ের উপর এতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব চাপিয়ে দিলাম। আমি অনেক ভুল করেছি মা। আমার লোভ করা যে উচিত হয়নি। নিজেই নৈতিকা বিসর্জন দেওয়া উচিত হয়নি তোর চাচা ফুফাদের উপর বিশ্বাস করা। তো মায়ের কথা শুনলে হয়তো আজ এদিন দেখতে হতো না আমাকে। নিজ হাতে তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি। দীর্ঘশ্বাস ফেলল অনুভা। বিরক্তিমাখা কণ্ঠে বলল, আহ বাবা, সবসময় এইসব বলে কি মজা পাও বলো তো? আজ যদি আমার জায়গায় তোমার কোনো ছেলে থাকতো তাহলে কি এড়িয়ে যেতে পারতো সকল দায়িত্ব? তুই যতটা করছিস তোর জায়গায় ছেলে হলে কখনোই আমাদের জন্য এতটা করতো না। জীবনে কত দেখলাম। এসব বলে আর কি লাভ বলো তো?
আফসোস করলে কি আর সেই সুদিনটা ফিরে আসবে? এসব ভেবে ভেবেই দিন দিন শরীরের এই অবস্থা। উন্নতির বদলে আরো খারাপ হচ্ছে তোমার। ঘুমাও এবার তুমি। কথাটা বলেই দ্রুত বাবার কক্ষ থেকে বেরিয়ে এলো অনুভা। বেশিক্ষণ সামনে থাকলে হয়তো নিজেও দুর্বল হয়ে পড়তো। গাড়ি পার্কিং করে বাড়িতে প্রবেশ করছে শ্রাবণ। বেসিনে হাতটা ধুয়েই বসে পড়ল ডাইনিংয়ের চেয়ারে। ছেলের এসব ছোটোখাটো অনিয়ম দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় পিতা হানিফ শেখের। শক্ত গলায় বললেন, বাহির থেকে এসছো, ফ্রেশ হয়ে পোশাক বদলে তারপর খেতে বসো। বাবার কথা শেষ হতে না হতেই ভাত মাখিয়ে এক লোকমা মুখে পুরে নিয়েছে শ্রাবণ। মুখের খাবারটুকু শেষ করে ব্যস্ত কণ্ঠে প্রতি উত্তর বলল, উপরে যাব, তারপর আবার নিচে এসে খাবো। হ্যাঁ, এত শুধু ঝামেলার দরকার কি? তাছাড়া আমার প্রচুর ক্ষুধা লেগেছে, একেবারে খেয়ে দিয়ে তারপর ঘরে যাব। ক্রুদ্ধ হলেন হানিফ শেখ। বিদ্রুপ করে বললেন, তুই না শিক্ষক, একজন শিক্ষক হয়ে যদি নিজের মধ্যে সঠিক শিক্ষা ধরে রাখতে না পারিস তাহলে ছেলে মেয়েদের কি শেখাবি? ছেলে মেয়েরা যা শিক্ষা পাওয়ার পরিবার এবং স্কুল শিক্ষকদের কাছ থেকে পেয়ে আসে। আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের কাজ ক্লাসে ঢুকে এক একদিন এক একটা টপিক্সের লেকচার দেয়া, যা আমি খুব ভালো করেই দিতে পারি। বেয়াদব! বিড়বিড় করতে করতে নিজের খাওয়ায় মনোনিবেশ করলেন হানিফ শেখ। পিতার কথাটা শুনেও না শোনার ভান করে নিজের মতো খেতে লাগলো শ্রাবণ। খাওয়া শেষ করে এঁটো প্লেটে হাত ধুতেই নীরবতা ভেঙে মা শান্তা বলে উঠলেন, এই না বললে খুব খিদে পেয়েছে, তাহলে এত তাড়াতাড়ি খাওয়া শেষ হলো কি করে? তেমন করে তো কিছুই খেলি না। পেটে যতটুকু আটবে ততটুকুই তো খাবো মা। বসা থেকে ওঠার জন্য উদ্যত হতেই হানিফ শেখ পুনরায় ছেলের উদ্দেশ্যে বললেন, তা বিয়ে শাদী না করার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? ভুরুদয় কুঁচকে গেল শ্রাবণের। শুধালো, এমনটা মনে হওয়ার কারণ? তোর মতিগতি দেখে তো তাই মনে হলো। খাওয়ার সময় আর মর্নিং ওয়াকের সময় ছাড়া তো তোর টিকিটও পাওয়া যায় না। বিয়ের বয়স হয়েছে সেই কবে, ভালো চাকরিও করছিস। ওদিকে সৌহার্দ্যেরও লেখাপড়া শেষ, ওরও তো বিয়ের বয়স হয়েছে। ছুটি শেষ হলেই কয়েকদিন পর আবারও চলে যাবে দেশের বাইরে। তোর জন্য তো আর ওর বিয়েটা আটকে রাখতে পারি না। তাছাড়া মানুষের হায়াত মত সব আল্লাহর হাতে, কবে মরে যায় তা তো ঠিক জানি না। তাই তোদের দুই ভাইকে বিয়ে দিয়ে আমি আর তোর মা মিলে সামনের বছরই হজে যেতে চাইছি। আর চোখে ছোট ভাইয়ের পানে তাকালো শ্রাবণ। সৌহার্দ্যকে দেখে যেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, একেবারে বাবা মায়ের বাধ্য সন্তান। কিন্তু এ ছেলেটার ওই যে পেটে পেটে শয়তানি, তা শ্রাবণ ছাড়া কেউ জানে না। চুপচাপ ভদ্র ছেলের মতো মনোযোগ সহকারে খাবার খাচ্ছে সৌহার্দ্য। এমন ভাব আশেপাশের কোনো কথায় কর্ণগোচর হয়নি তার। বাবা যা সিদ্ধান্ত নেবে তাতেই সে রাজি। গলা খাকারি দিয়ে উঠল শ্রাবণ। পিতার উদ্দেশ্যে বলল, আমার বিয়ে নিয়ে ভাবতে তো আগেই নিষেধ করেছি তোমাদেরকে। হজে যাবে ভালো কথা, ছেলের বিয়ে দিবে তাও ভালো কথা। আমার জন্য সৌহার্দ্য কেন আটকে থাকবে? ওর জন্য তোমরা বরং মেয়ে খোঁজা শুরু করে দাও। হজে যাওয়ার আগে ওর বিয়েটা দিয়ে দাও। শান্তা ঘোর প্রতিবাদ করে বললেন, সে কি কথা? বড় ভাই রেখে ছোট ভাইয়ের বিয়ে, লোকে কি বলবে? লোকে কিছুই বলবে না। এমন করছিস কেন মেহু? বিয়ে তো মানুষকে করতেই হয়, তাই না? আমিও তো তাই বলি। চট করে আনন্দিত হয়ে গেলেন শান্তা। আহ্লাদি কণ্ঠে বললেন, তাহলে রুবির সঙ্গে কথা বলি। রুবির ননদের মেয়েটা এবার ভার্সিটিতে পড়ছে। কয়েক মাস আগে বেড়াতে গেলাম না, তখন সেও এসেছিল। প্রথম দেখাতেই মেয়েটাকে আমার মনে ধরেছে। তোমার মনে ধরলেই তো হবে না, সংসার যেহেতু আমায় করতে হবে সেহেতু মনেও আমারই ধরতে হবে। মেয়ে অনেক সুন্দর, তোরও পছন্দ হবে। হবে না, মন অনেক আগেই অন্য কাউকে দেয়া হয়ে গেছে। ওই মেয়ে তোমার অতিরিক্ত পছন্দ হলে ছোট ছেলের বউ করে ঘরে নিয়ে আসো। বড় ভাইয়ের কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতে আটকে উঠল সৌহার্দ্য। টেবিল ছেড়ে উঠে গেল শ্রাবণ। সিঁড়ির দিকে যেতে যেতে কিছু একটা মনে পড়তেই পিছু ফিরে ছোট ভাইয়ের পানে তাকিয়ে শীতল কণ্ঠে বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আমি না হয় বেয়াদব, কিন্তু তোমাদের ছোট ছেলে তো খুবই ভদ্র। বাবা মায়ের বাধ্য সন্তান। বাধ্য সন্তানরা কখনো প্রেম করে না। তাই আশা করি তুমি যাকে পছন্দ করবে ও তাকেই বিয়ে করবে মা। কথাটা বলা শেষ করে ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের পথে পা বাড়ালো শ্রাবণ। তৎক্ষণাৎ গলায় খাবার আটকে গেল সৌহার্দ্যের। উন্মাদের মতো কাঁচতে লাগলো। শান্তা ছেলের পিঠে চাপড় মারতে মারতে বিচলিত কণ্ঠে শুধালেন, কি রে, তোর আবার কি হলো? হানিফ শেখ ধমকে সুরে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, প্রশ্ন পরে করো, আগে পানি দাও, ওকে? পুত্রের দিকে পানির গ্লাস এগিয়ে দিলেন শান্তা। গ্লাসটা নিয়ে ঢকঢক করে গ্লাসের পুরো পানি শেষ করলো সৌহার্দ্য। কাশির পরিমাণটা পূর্বের তুলনায় কমে এসেছে। এটো হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। কক্ষের দিকে অগ্রসর হতে বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাতে গেলাম।
ছেলের যাওয়ার পানে দুজনে হাঁ করে তাকিয়ে রইলেন। তাদের চাহনির মধ্যে একটাই প্রশ্ন, হঠাৎ করে এর আবার কি হলো? সকাল 9:30। নিজের চেয়ারে বসে গুরুত্বপূর্ণ কয়েকটি ফাইল চেক করছে অনুভা। তখনই অফিসে এসে পৌঁছালো তানিম। সকলে দাঁড়িয়ে তাকে সালাম জানালো। সালামের উত্তর নিয়ে নিজ কেবিনে প্রবেশ করলো তানিম। আধ ঘন্টা পার হতেই ভেতরে ডাক পড়লো অনুভার। টেবিল থেকে ফাইলগুলো নিয়ে তানিমের কেবিলের সামনে এসে দাঁড়ালো অনুভা। অনুমতি চাইল। আসবো স্যার? আসুন। বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকলো অনুভা। টেবিলের ওপর তানিমের সম্মুখে রাখলো ফাইলগুলো। বলল, ফাইলগুলো চেক করা শেষ স্যার। যা যা সমস্যা ছিল সমাধান করে দিয়েছি আমি। ইমপ্রুভ হচ্ছে তবে? বেশ ভালো। ডেকেছিলেন কেন স্যার? ফাইলের জন্যই ডেকেছি। এবার আপনি যেতে পারেন। বেরিয়ে যাওয়ার জন্য উল্টো ঘুরে 2-1 কদম এগোতেই পেছন থেকে তানিম বেশ গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, মিস অনুভা। প্রতিমধ্যে থমকে দাঁড়ায় অনুভা, ঘাড় ঘুরিয়ে তাকায়। প্রতি উত্তর করে, জি স্যার। বাড়ি থেকে অফিসে যাতায়াতে কি আপনার খুব বেশি অসুবিধা হয়? না তো স্যার, অফিস থেকে আমার বাড়ির দূরত্ব তেমন বেশি নয়। অসুবিধা হবে কেন? ললাটে ভাঁজ পড়ে তানিমের, ভুরু উঁচিয়ে ফের শুধায়, তাহলে নাহিয়ানের সঙ্গে কি আপনার অন্য কোনো সম্পর্ক আছে? কথাটা কর্ণগোচর হতে চোখ মুখে বিস্ময় ছাপিয়ে ওঠে অনুভার। হে আবার কেমন প্রশ্ন! তার জানা মতো অফিসে এসে নাহিয়ানের সঙ্গে এমন কোনো আচরণ সে করেনি যার কারণে স্যারের সামনে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে। উত্তরে আসায় ওত পেতে বসে আছে তানিম। বোঝার চেষ্টা করছে অনুভার ভাবভঙ্গি। হ্যাঁ শুনলেই যেন শুরু করে দিবে ধ্বংসলীলা। কিছুটা সময় নিয়ে অনুভা পাল্টা প্রশ্ন করল, এমনটা মনে হওয়ার কারণ? আজকাল নাহিয়ান আপনাকে বাড়ি থেকে অফিস পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আবার ফেরার সময়ও দেখি আপনার জন্য অপেক্ষা করে। তাই আর কি জানতে চাইলাম। এই নিয়ে তো অফিসে এক একজনের এক এক মত। কানে এলো তাই জিজ্ঞেস করলাম। যতই হোক আমার অফিসের একজন কর্মচারী আপনি। চাপা ক্রোধে ফেটে পড়ল অনুভা। কঠিন স্বরে উত্তর দিল, উনি আমার পরিচিত স্যার। সেদিন পথে একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই আসার পথে আমাকেও উনি সাথে করে অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ব্যাস এতটুকুই। সত্যি এতটুকুই? শুধুই কি পরিচিত? হেই বস নামক লোকটিকে এমনিতেই অনুভার নিকট অসহ্য লাগে। অকারণেই সকলের সামনে অন্যকে ছোট করে কথা বলতে, খারাপ আচরণ করতেও দুবার ভাবে না তানিম নামক পুরুষটি। তার উপরে এখনকার ব্যবহার যেন পুরোই বিরক্তিকর লাগছে অনুভার। ইচ্ছে করছে মুখের ওপরেই কড়া করে বলে দিতে, যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গেই আমি অফিসে আসবো। সে আমার যা ইচ্ছে লাগুক, তাতে তোর কি? নির্ঘাত চাকরি যাবে, তাই মুখ ফুটে বলতে পারল না কথাটা। মনের কথা মনের ভেতর রেখেই দীর্ঘশ্বাস ফেলল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, নাহিয়ান ভাই আমার বড় ভাইয়ার মতো। এই চাকরিটার সন্ধানও উনিই দিয়েছিলেন আমায়, তাই ওনার সঙ্গে কথা বলা আসা যাওয়াটা স্বাভাবিক স্যার। তানিমের মুখভঙ্গি এবং কণ্ঠস্বর এবার যেন বদলালো। কণ্ঠের নম্রতা এঁটে বলল, ও আচ্ছা, এবার তাহলে আপনি যান। আর হ্যাঁ, আপনি চাইলে কিন্তু অফিসের গাড়ি ব্যবহার করতেই পারেন। ড্রাইভারকে না হয় আমি বলে দিব আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা। তার প্রয়োজন নেই স্যার, বলার জন্য ধন্যবাদ। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজ ডেস্কে চলে গেল অনুভা। সে যেতেই তানিম মুচকি হাসল। দৃষ্টি স্থির করল সামনে থাকা ল্যাপটপে। বড় একটা ক্লাসরুমে বসে আছে নবীন শিক্ষার্থীরা। কারোর জন্য অপেক্ষা করছে তারা। আজ তাদের ভার্সিটি লাইফের দ্বিতীয় দিন। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভেতরে প্রবেশ করলো কালো স্যুট বুট পরিহিত সুদর্শন একজন পুরুষ। টেবিলের ওপর হাতের বইটা রেখে উচ্চস্বরে বলল, গুড মর্নিং স্টুডেন্টস। বিপরীতে সকলেই সম্মিলিত কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং। শিক্ষার্থীদের উৎসুক ভাব দেখে ঠোঁটের কার্নিশে হাসি ফুটে উঠল সম্মুখে দাঁড়ানো পুরুষটির। নিজের পরিচয় দেওয়ার উদ্দেশ্যে অধর নামিয়ে বিনয়ী কণ্ঠে বলল, ওকে, আমি হচ্ছি শেখ মাহাথির শ্রাবণ। আজকে থেকে আপনাদের কেমিস্ট্রি লেকচারার। আবারও শিক্ষার্থীদের মধ্যে থেকে হইচই শব্দ ভেসে এলো। পরিচয় পর্ব শেষ করে ক্লাস নেওয়া শুরু করলো শ্রাবণ। কয়েক মিনিটেই ক্লাস ভর্তি নব্য শিক্ষার্থীদের সঙ্গে সহজেই নিজেকে মানিয়ে নিল। সহজ টপিক দিয়ে শুরু করলো আজকের লেকচার। কয়েক বেঞ্চ পেছনে বসা 3 জন তরুণীর দল। ক্লাসে তাদের নেই কোনো মনোযোগ। 3 জনের মধ্যেই চলছে ফিসফিসানি। দৃষ্টি স্থির সামনে দাঁড়িয়ে লেকচার দেওয়া শ্রাবণের পানে। খুঁটিয়ে খুঁটিয়ে তারা ছেলেটিকে পর্যবেক্ষণ করছে। চোখ মুখে কাজ করছে আকর্ষণীয়তা, যা দৃষ্টি এড়ায়নি শ্রাবণের। আর চোখে তাদের পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে সকলের উদ্দেশ্যে করে বলে উঠল,
এটা প্রাইমারি স্কুল নয় যে ক্লাসের মধ্যে নিজেদের ইচ্ছা মতো কথা বলবেন আপনারা, আর না আপনারা অবুঝ শিশু যে দিক ব্যাদিক শূন্য হয়ে নিজেদের মতো চলবেন। আমার ক্লাসে পড়াশোনা ব্যতীত অন্য কোনো কথা বা কোনো শব্দ আমি অ্যালাউ করব না। সো কিপ সাইলেন্স প্লিজ। কথাটা শেষ হতে না হতেই পুরো ক্লাসরুমের নিস্তব্ধতা ভর করলো। মেয়ে তিনজন একে অপরের মুখের দিকে চাওয়াচাই করে নত করে নিল মাথা। ক্লাস শেষ করে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। নিজের টিচার্স রুমের কাছাকাছি এসে পৌঁছাতেই পেছন থেকে এলো এক মেয়েলি কণ্ঠস্বরের ডাক, স্যার, মাহাতির স্যার। প্রতিমধ্যে দাঁড়িয়ে গেল শ্রাবণ। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে পেছনে ফিরে তাকালো। দেখতে পেল ক্লাসের সেই তিনজন মেয়েকে। তাদের মধ্যে থেকে এগিয়ে এলো একজন। চোখে মুখে তার আনন্দ চিকচিক করছে। এগিয়ে এসে আন্তরিকতা নিয়ে বলল, সরি স্যার। কেন? তখন আপনাকে ক্লাসে বিরক্ত করার জন্য। আমি বুঝেছি আপনি যে আমাদের মিন করে কথাটা বলেছেন। মেয়েটির কথায় বাম ভ্রুটা আর একটু উঁচু হলো শ্রাবণের। মেয়েটি যে চতুর এবং তার সাথে যে অতি আন্তরিক তা বেশ সে বুঝতে পারল। সে শান্ত কণ্ঠে বলল, ইটস ওকে, নেক্সট টাইম এমনটা যেন আর না হয়। জি স্যার, আর হবে না। এতটুকু বলেই মেয়েটির অধরে হাসি ফুটে উঠল। উৎসাহিত কণ্ঠে পুনরায় বলল, আমার নাম সামিরা। আমার ভাইয়া গত বছর এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে। ভাইয়ের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি স্যার। তাই আপনি যখন ক্লাসে ঢুকে নিজের পরিচয় দিলেন তখন চমকে গিয়েছিলাম। তাই আর কি তখন। মুচকি হাসলো শ্রাবণ, বলল, বুঝেছি ব্যাপারটা। তার নাম কি আপনার ভাইয়ের? সিয়াম। ও ওকে ফাইন, তবে এখন ক্লাসে যান। মাথা নাড়িয়ে স্থান ত্যাগ করলো সামিরা। সিয়াম নামটা মোটেও চেনা চেনা লাগছে না শ্রাবণের নিকট। না চেনাটাই স্বাভাবিক। সেও এখানে জয়েন করেছে গত বছর। তার ওপর এক একটা ইয়ারে এত শিক্ষার্থী, সবার মধ্য থেকে একজনকে মনে রাখা খুবই দুষ্কর ব্যাপার। সেদিকে মাথা না ঘামিয়ে টিচার্স রুমে ঢুকে পড়ল সে। মিলি এবং তোহা দূরে দাঁড়িয়ে আছে। সামিরা আসতেই দুজনে তাকে চেপে ধরল, আগ্রহ নিয়ে শুধালো, কি কথা বললি স্যারের সঙ্গে? সরি বলছি। আমাদেরও সঙ্গে নিয়ে যেতে আমরাও সরি বলতাম। মুখ গোমরা করে কথাটা বলে উঠল তোহা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল সামিরা। বিপরীতে প্রশ্ন করল, ওদের আবার সরি বলতে হবে কেন? মিলির চোখ মুখে ফুটে উঠল লাজুকতা। ইনিয়ে বিনিয়ে বলল, স্যার কিন্তু হ্যান্ডসাম আছে দোস্ত। কত স্বপ্ন দেখছি প্রেম করলে জীবনে একটা হ্যান্ডসাম স্যারের সঙ্গেই করব। কিন্তু কি কপাল আমার, স্কুলে পড়াকালীন সব স্যার কয়টা ছিল বয়স্ক। কলেজ অবশ্য দুজন কম বয়সী স্যার ছিল, তবে দুইজনই ছিল বিয়েতে। আর হোম টিউটরের কথা বা কি বলবো, আমার এতগুলো পড়া দিয়ে শেষ সময়টা বেটা নিজের গফের সঙ্গে মোবাইলে লুতুপুতু করতো। মিলির কথায় সামিরা তোহা দুজনেই খিলখিলিয়ে হেসে উঠল। কিছুক্ষণ হাসার পর চোখ মুখ শক্ত হয়ে এলো সামিরার। শাসনের সুরে বলল, সে যাই হোক, মাহাতির স্যারের দিকে অন্তত কেউ আশেপাশে নজরে একদম তাকাবি না। কেন? কারণ ওই দিকে যে আমার নজর আগেই পড়ে গেছে। ভাইয়ার মোবাইলে ওনার প্রথম ছবি দেখলাম। তারপর ভাইয়ার থেকে ওনার সম্পর্কে অনেক গল্প শুনি। আমি ওনার ভীষণ রকম হাবুডুবু খাচ্ছি। এখানে অ্যাডমিশন নেওয়ার মূলত কারণ উনি। আশা করি সবটা বুঝতে পেরেছিস। দুজনেই মাথা নাড়ল, অর্থাৎ তারা বুঝতে পেরেছে। লাঞ্চ টাইম হতে ক্যান্টিনে এসে একটা টেবিলে বসছে অনুভা। তখনই তার সামনের চেয়ারটা দখল করে নিল নাহিয়ান। স্বভাবসুলভভাবে তার ঠোঁটের কার্নিশে বিস্তর হাসি। উৎসুক কণ্ঠে অনুবার নিকট প্রস্তাব রাখল, চলো অনু, আজ একসঙ্গে লাঞ্চ করি। অনুভার চোখ মুখে সন্দেহ। জিজ্ঞেস করল, রোজ তো স্যারের সঙ্গেই করেন, তাহলে আজ এখানে? স্যার কোথায়? স্যার নাকি এখন খাবেন না, দুদিন পর একটা মিটিং আছে, সেটা নিয়েই ঘাটাঘাটি করছেন। ও। ক্যান্টিনের ছেলেটা ততক্ষণে খাবার নিয়ে হাজির হলো। অনুবার ভেতরে ইতস্তত বোধ কাজ করছে। কিছুটা বলার জন্য হাঁসফাঁস করছে মন। নিজের মনে কথাগুলো গুছিয়ে এবার বলেই বসলো, একটা কথা ছিল ভাইয়া। খেতে খেতেই নাহিয়ান প্রতি উত্তর করল, কি? মানুষের ভাবনা না আজকাল খুব বাজে হয়ে গেছে। ছেলে মেয়েদের একসঙ্গে কথা বলতে দেখলেই তাদের মধ্যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক বানিয়ে দেয়, অথচ তাদের মধ্যে আসলে সম্পর্কটা যে কি সেটাই জানতে চায় না। তা অবশ্য ঠিক বলেছ। পরিবারের দুর্যোগে যখন আমরা দিশেহারা অবস্থা, আমার কন্যে হয়ে একটা ভালো চাকরি খুঁজতে ব্যস্ত আমি, তখন আপনি আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
আমার অবস্থা সম্পর্কে জেনে পাইয়ে দিয়েছিলেন এই চাকরিটা, সেই কথা কি করে ভুলি বলুন তো? তখন থেকেই আপনাকে আমি নিজের বড় ভাইয়ের আসনে বসিয়েছি। আমার কোনো বড় ভাই থাকলে হয়তো আজ সেও আপনার মতোই আমার এতটা উপকার করত, কিন্তু অফিসের লোকজন যেন তা মানতে নারাজ। ছেলে মেয়ে একসঙ্গে একটু কথা বললেই তাদের মধ্যে নোংরা সম্পর্ক বানিয়ে দেয়। দুবারও ভাবে না তারা যে সম্পর্ক অন্য কিছু হতে পারে। খাওয়া থেমে গেল নাহিয়ানের। শুধালো, হঠাৎ এসব কথা? কেউ কি তোমাকে কিছু বলেছে? কে বলেছে? কি বলেছে? নাম বলো তার। অনুভা মিনমিনে স্বরে উত্তর দিল। স্যার বলেছেন। চমকালো নাহিয়ান। আশ্চর্যিত কণ্ঠে শুধালো, স্যার? আপনি আসার পথে 2 দিন ধরে আমায় অফিসে নিয়ে এসেছেন, সে কারণেই ওনার সন্দেহ হয়েছে। সন্দেহের কি আছে? অফিসের অন্য সবার সঙ্গে যেমন আচরণ করি তোমার সঙ্গে তো ঠিক তেমনই আচরণ করি। বাহিরের খবর উনিই বা জানলেন কি করে? বললেন তো অফিসের এমপ্লয়ীদের নাকি এই ব্যাপারে বলতে শুনেছেন। এবার ব্যাপারটাকে স্বাভাবিক নিল নাহিয়ান। দুষ্ট হেসে বলল, ওদের ধারণাটা সত্যি করে দিলে কিন্তু মন্দ হয় না অনু। মানে? হেল্প করেছি বলেই যে আমাকে ভাই ভাবতে হবে এমন তো কোনো কথা নেই। ওই যে সিনেমায় দেখো না, নায়ক এসে নায়িকাকে হেল্প করে, তারপর ধীরে ধীরে তাদের মাঝে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। কিন্তু আমার তো প্রেমের সে বয়সটা আর নেই। তাছাড়া তুমিও তো প্রেম টেম করবে না, তাই চলো দুজনে একেবারে বিয়ে করে ফেলি। ভরকে গেল অনুভা। চোখে মুখে হানা দিল স্পষ্ট ভয়। ঘাবড়ানো সুরে জিজ্ঞেস করল, এসব কি বলছেন ভাইয়া? অনুভার মুখশ্রীর পানে তাকিয়ে জোরপূর্বক হাসল নাহিয়ান। পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলতে বলল, সিরিয়াস হও না অনু, সবাই কী সব ভাবছে আমি সেসব ভেবেই তোমার সাথে মজা করেছি। তৎক্ষণাৎ কথাটা পুরোপুরি বিশ্বাস করে নিল অনুভা। কোনো মতে খেয়ে স্থান ত্যাগ করলো। তার যাওয়ার পথে তাকিয়ে মলিন হাসল নাহিয়ান। কথাটা কি আদৌ সে মজার ছলে বলেছে,